নমস্কার, আমি শ্বেতান্ত। আমাদের চ্যানেলের আরেকটি পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছে প্রফেসর পূর্বারুণ ধর। পূর্বারুণ আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। ওয়েলকাম পূর্বারুণ। হ্যাঁ, কেমন আছো? অনেকদিন পর দেখা হচ্ছে তোমার সাথে। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, আমাদের বোধহয় তোমরা ভালো শেষ আছো? শেষ দেখা হয়েছিল 2007 সালে। হ্যাঁ, সে স্কুলের সময়। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। 2007। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পূর্বারুণ, আমি প্রথমে তো ভেবেছিলাম তোমার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দেব, কিন্তু উই উড প্রেফার যে তুমি বলো তোমার জার্নি সম্পর্কে। আহ, একদম স্কুল জীবন থেকে শুরু করে আইআইটি খড়গপুরের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার যে লম্বা জার্নি, এটা সম্পর্কে একদম ডিটেলে বলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে তো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তোমাদের ইটস মাই চ্যানেলে। প্লেজার। হ্যাঁ, তোমাদের চ্যানেলে এই পডকাস্টে ডাকার জন্য বেশ ভালোই লাগছে। অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে আবার। আচ্ছা, জার্নি তো বেশ অনেক দিনেই লম্বা জার্নি। সেটা একটু গুছিয়ে বলাটা বেশ কঠিন ব্যাপার একটা, তাও যতটা মনে আছে বলি। আহ, ডেফিনেটলি। ছোটবেলায় একদম ধরো, আহ, যেটাকে লোয়ার নার্সারি আপার নার্সারি বলে, আহ, সেটা আমি সেই সময়টা আমি পড়তাম হচ্ছে তোমাদেরই বাড়ির কাছে, অগাস্টিন পাবলিক স্কুল, সেইখানে। তোমাদেরই বাড়ির খুব কাছে, রাইট। আমাদের এখানে। হুম, হুম। আমাদের এখানে। আর তারপর যেহেতু তখন ডন বস্কো স্কুল লিলুয়ায় নার্সারির এটা ছিল না, নার্সারির কনসেপ্টটা ছিল না, কেজিতে ডাইরেক্ট অ্যাডমিশন হতো। তারপর আমি কেজিতে ডন বস্কো স্কুল লিলুয়ায় ভর্তি হই 1995-এ। আচ্ছা। 1995। আর তারপর তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই, লম্বা 13 বছর তোমাদের সাথেই পড়াশোনা করেছি। ঠিক, ঠিক। আমাদের যারা পডকাস্ট শুনছেন তারা হয়তো জানেও, বা হয়তো জানে না যে আহ, তুমি আমার 1 বছরের সিনিয়র ছিলে ডন বস্কো। ঠিক। তো 1995 থেকে শুরু করে 10th পাস আউট করি আমি 2006-এ। আর তারপর সেখানেই ডন বস্কো স্কুল লিলুয়াতেই সায়েন্স নিয়ে 12th পাস আউট 2008-এ আমার। আর তারপর অ্যাজ ইউজুয়াল যেমন হয় আমাদের এন্ট্রান্স বসা, হুম, হুম। এন্ট্রান্সে বসা। আমি ডন বস্কো স্কুলের ব্যাপারে আরো একটু পরে বলবো ইন ডিটেলস, আগে বলে নি। অ্যাজ ইউজুয়াল এন্ট্রান্সে বসা, হুম, হুম। আইআইটি জেই। আর তখনকার দিনে এরকম জেই মেন আর জেই অ্যাডভান্স এরকম হতো না। আইআইটি নিজস্ব একটা আলাদা পরীক্ষা নিত, জেই বলে, আইআইটি জেই বলে। আর এনআইটি গুলোর জন্য সিবিএসসি একটা আলাদা এন্ট্রান্স দিত, এআইট্রিপল বলে, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, এআইট্রিপল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তখন ডাব্লিউজেই অ্যাজ ইউজুয়াল যেটা হতো। তাই এই তিনটেতেই আমি এই অ্যাপিয়ার করেছিলাম। আইআইটি জেইতে ভালো হয়নি, এআইট্রিপলটা মোটামুটি হয়েছিল, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটাও মোটামুটি হয়েছিল। আচ্ছা। মোটামুটি হয়েছিল। তারপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে আমি কাউন্সিলিং এ যাই, কিন্তু তার আগেই আমার এআইট্রিপল থেকে এনআইটি দুর্গাপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই হয়ে যায়। হুম, আমি হুম। ওখানেই ভর্তি হই। তারপর 2012 থেকে 2008 থেকে 2012, এই 4 বছর ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক কমপ্লিট করার পর আমি শিফট করি হচ্ছে আইআইটি মাদ্রাসে আচ্ছা, এমএস আর পিএইচডির জন্য। আচ্ছা। এমএস আর পিএইচডির জন্য। বিটেকের পর ক্যাম্পাসিং থেকে আমি একটা চাকরি পেয়েছিলাম, হুম, সেটা হুম। হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, আচ্ছা, আচ্ছা। ব্যাঙ্গালোর, যেটা গভর্নমেন্ট ডিফেন্স সেক্টর একটা। কিন্তু আমি যাইনি, সেটা জয়েন করিনি। পরে আমি ভাবলাম যে যাই, এমএস পিএইচডি করে আছে, আর কয়েকদিন একটু হোস্টেলে থাকা যাবে, একটু রেসপন্সিবিলিটি ছাড়া।
তারপর তো মাদ্রাসে ওখানে জয়েন করি, আর 2012 থেকে অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বর 2015 জুলাই 2012 থেকে সেপ্টেম্বর 2015 থিসিসটা সাবমিট করি। আচ্ছা। আর থিসিসটা ইভ্যালুয়েট হতে ডিফেন্ড হতে হতে হয়ে যায় হচ্ছে ওই ধরো জানুয়ারি ফেব্রুয়ারি 2016। হুম। আর তারপরে আমি সঙ্গে সঙ্গেই একটা অফার পাই, ডিফেন্সের আগেই একটা অফার পাই, সেটা হচ্ছে আইআইটি রোপার। আইআইটি রোপার হচ্ছে সেকেন্ড জেনারেশন আইআইটি গুলোর মধ্যে একটি, হুম হুম পাঞ্জাবে, হুম হুম চণ্ডীগড়ের থেকে কাছে খুব। হুম হুম সেখানে অফার পাই, তা সেই ফেব্রুয়ারিতেই আমি গিয়ে ওখানে জয়েন করি। ইনিশিয়ালি 3 মাস ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে। হুম হুম আর তারপর জুন 2016 হুম হুম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ওখানে জয়েন করি। আচ্ছা ভিজিটিং আচ্ছা থেকে অ্যাসিস্ট্যান্ট আর কি শিফট, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট আর কি একটা সর্ট অফ প্রমোশন বলতে। আচ্ছা আচ্ছা তারপর 2019 অগাস্ট নাগাদ এখানে আইআইটি খড়গপুরে চলে আসি আচ্ছা। অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর হুম হুম 2024 মানে এখন রানিং হুম 2024 হুম হুম। ফেব্রুয়ারি নাগাদ আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে জয়েন করি আমাদের। আচ্ছা আচ্ছা। তো একটা প্রশ্ন যেটা মনে আসছে, তুমি যে আইআইটি রোপার থেকে আইআইটি খড়গপুরে এলে, এটা কি মানে কোনো ইন্টারনাল ট্রান্সফার পলিসি আছে, মানে এরকম কিছু ব্যাপার, নাকি আলাদা করে আবার আইআইটি খড়গপুরে অ্যাপ্লাই করে সেখানে আসা? না, এটা কোনো ইন্টারনাল এই নেই। আইআইটি গুলো যদিও একটা মানে নামটা শুনলে মনে হয় যে আইআইটি সিস্টেম একটা হুম হুম। as such, কিন্তু as such এগুলো প্রত্যেকটাই এক একটা ইন্ডিভিজুয়াল অটোনোমাস ইনস্টিটিউট। আচ্ছা। একজনের সঙ্গে আরেকজনের as such কোনো লিঙ্ক নেই। হুম হুম একমাত্র লিঙ্ক যেটা হচ্ছে যেহেতু এগুলো প্রত্যেকটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সরকারি প্রতিষ্ঠান, হুম সো হুম কল্ড একটা সরকারি প্রতিষ্ঠান নয়, হুম হুম অটোনোমাস বডি, হুম হুম। কিন্তু আন্ডার দ্য আমব্রেলা অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট। মিনিস্ট্রি অফ এডুকেশন, হুম 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 তো তার জন্য কি হয়, যখন সাকসেসফুলি কেউ ধরো আইআইটি এ থেকে আইআইটি বি তে ট্রান্সফার শিফট করলো হুম হুম সাকসেসফুলি, হুম হুম। তখন গভর্নমেন্ট জব কন্টিনিউয়েশনের যে বেনিফিট গুলো সেগুলো থেকে যায়, আচ্ছা আচ্ছা সেগুলো থেকে যায়। কিন্তু আচ্ছা অ্যাপার্ট ফ্রম দ্যাট পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, মানে ওয়ান আইআইটি ডাজ নট হ্যাভ এনি লিঙ্ক উইথ দ্য আদার আইআইটি। আচ্ছা 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 আচ্ছা। একটা জিনিস বলো, আমরা যেটা সাধারণত দেখি যে যারা পিএইচডি করে তাদের পিএইচডি কমপ্লিট করতে করতে 5 থেকে 6 বছর সময় লাগে, এরকম আমি অনেককে চিনি যারা পিএইচডি কমপ্লিট করেছে 5-6 বছরে। তুমি পিএইচডি কমপ্লিট করেছো উইদিন 3.5 ইয়ার্স, তো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। তো এইটা তুমি কি করে করলে, এবং তার সাথে আরেকটা জিনিস বলো, এটা করার সময় কি তুমি কোনো রকম চ্যালেঞ্জ ফেস করেছো? হ্যাঁ, জিনিসটা হচ্ছে সেই অর্থে দেখা গেলে বলতে পারো যে 5 বছর 6 বছর লাগে, কারণ গভর্নমেন্ট নিজেই যে ফান্ডিংটা দেয়, হুম হুম পিএইচডি স্কলাররা একটা স্টাইপেন্ড পায়, স্টাইপেন্ড। এখন যেটা যেমন ফর এক্সাম্পল 5 ইয়ার্স দেওয়া হয় গভর্নমেন্টের থেকে, সো এখন অনেকটাই বেড়েছে, আমাদের সময় অতটা ছিল না। ফার্স্ট 2 ইয়ার্স যেমন ধরো 37,000 পার মান্থ পায় এখন স্কলাররা, আচ্ছা আর তারপর নেক্সট 3 ইয়ার্স অ্যারাউন্ড 42,000 পার মান্থ পায়। আচ্ছা। এটা হচ্ছে স্টাইপেন্ড, এটা হুম হচ্ছে হুম পিএইচডি ফেলোশিপ গভর্নমেন্টের। এটা 5 বছর দেওয়া হয়, মানে গভর্নমেন্ট নিজেই বলে দিচ্ছে যে দ্যাট ইউ হ্যাভ 5 ইয়ার্স। আচ্ছা। তারপর ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। হুম হুম ধরো কেউ হয়তো 5 বছরে শেষ করতে পারলো না জিনিসটা, কারণ আফটারঅল গবেষণা তো একটা ওপেন বুকের মতো, হুম কোনো ক্লোজ সলিউশন নেই সেটা। কারোর কম সময় হয়ে যায়, কারোর বেশি সময় লাগে। তা ইনস্টিটিউট ইনস্টিটিউট ভ্যারি করে, এবং যেমন ধরো অনেক আইআইটি হচ্ছে 6 ইয়ারটা যাদের কমপ্লিট হয় না, হুম হুম এবং গিভেন ভ্যালিড রিজন, হ্যাঁ, ধরো পিএইচডি অ্যাডভাইজার বললো না এই স্কলার সত্যিই খুব চেষ্টা করছে, কিন্তু হয়তো প্রবলেমটা একটু ডিফিকাল্ট, রিসার্চ প্রবলেমটা একটু কঠিন, তার জন্য 5 বছরে হয়নি, তখন সেই আইআইটি কি করে, তাকে ধরো অ্যানাদার 20,000 পার মান্থ 6 ইয়ারটা দেয় নিজেদের ফান্ড থেকে।
আইআইএসসি, যেমন আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ওরা একটু বেশি দেয়, কারণ ওরা তো রিসার্চ ওরিয়েন্টেড ইনস্টিটিউট, অ্যান্ড ওদের লক্ষ্যটাই হচ্ছে ভালো রিসার্চ করা, তো ওরা আর একটু বেশি দেয় এই সময়। কিন্তু যেটা বলছিলাম যে অ্যাজ সাচ 3.5 বছরে করাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোনো কৃতিত্বের ব্যাপার। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, অনেকেই করে, মানে মানে তুমি যদি দেখো আমাদের আইআইটি সিস্টেমে যারা প্রফেসররা আছে, হুম হুম তুমি তাদের প্রোফাইল গুলো এই করে দেখো, স্ক্রুটিনি করে দেখো, হুম হুম। অনেকেই পাবে 3.5 বছর 4 বছরে অনেক। ইনফ্যাক্ট আমি যখন করতাম পিএইচডি তখন কিন্তু স্টাইপেন্ডটা 4 বছরের ছিল just। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 4 বছরের ছিল। তা বেশ কিছু বেশ কিছু স্কলাররাই কিন্তু 3.5 বছর, বেশ কিছু মানে ধরো এমন নয় যে 90% 80%, ধরো 10-20% কিন্তু সবসময় থাকে 3.5-4 মধ্যে শেষ করে ফেলছে। আচ্ছা 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 আচ্ছা। আমি যেটা করেছিলাম যে অ্যারাউন্ড 3 ইয়ার্স এ থিসিসটা সাবমিট করেছিলাম, হুম এমএস হুম আর পিএইচডি। হুম হুম। সেটার পেছনেও এই ছিল কিছু, ফার্স্ট হওয়ার পেছনে কারণ ছিল, কারণ তখন কি হলো, ধরো 2000, যেটা বলছি সেটা হচ্ছে 2015-র কথা। হুম হুম 2015-র জুন জুলাই নাগাদ হুম আমার সুপারভাইজার যিনি ছিলেন, হুম আমি হুম পিএইচডি করেছিলাম হচ্ছে প্রফেসর শরীদ কুমার দাসের আন্ডারে, আর আমার একজন কো সুপারভাইজার ছিলেন, উনি হচ্ছেন প্রফেসর অরবিন্দ পাট্টামাট, আচ্ছা। আইআইটি মাদ্রাস। হুম হুম আহ, তা আমি কাজটা করতাম পিএইচডিটা খুব ইন্ডিপেন্ডেন্টলি, ওনারা দুজনেই আমায় খুব এই করতেন যে তোমার যেটা ইচ্ছা হচ্ছে তুমি করো, আচ্ছা। কোনো রকম হ্যান্ড হোল্ডিং বা হুম হুম আহ, না এটা করছো কেন, এটা করছো কেন, ওরকম কিছু ছিল না। হুম লট অফ ইন্ডিপেন্ডেন্স, তা মোটামুটি আহ, ওনারা ছিলেন, হুম। কিন্তু আমি পুরো জিনিসটাই নিজে নিজেই করতাম। এই আচ্ছা। সুবিধাটা ছিল, সেটা একটা খুব ভালো জিনিস যে গাইড ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে, হুম হুম হুম। কোনো রকম আলাদা করে আহ, না এটা করো না ওটা করো না, ওইটা নেই। তাতে কি হচ্ছিল, আমি নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছিলাম এবং পাবলিশ করছিলাম কাজগুলোকে আস্তে 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 আস্তে। তা আমার প্ল্যান ছিল হচ্ছে 4 বছরের মধ্যে গুটিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে আই লুক ফর হয় পোস্ট ডক বাইরে রিসার্চ এক্সপিরিয়েন্সের জন্য, আচ্ছা। বা বা কোনো একটা ফ্যাকাল্টির জন্য ট্রাই করবো। হুম হুম তা তখন কি হলো, আহ, জুন 2015 নাগাদ আমার সুপারভাইজার প্রফেসর শরীদ দাস, উনি আইআইটির ওপরে ডিরেক্টর নমিনেটেড করেন, আচ্ছা ডিরেক্টর হিসেবে ওনাকে করেন। আচ্ছা। তা উনি উনি অবভিয়াসলি ওখানে শিফট করে গেলেন হুম হুম 5 বছরের জন্য ডিরেক্টর হিসেবে। আর ততদিনে আমার মোটামুটি বেশ কিছু কাজ হয়েও এসছে এখানে। আর তা উনি বললেন তো আমি তো শিফট করেই যাচ্ছি, ইট বিকামস ডিফিকাল্ট অলসো, তুমি এক কাজ করো, তুমি আস্তে আস্তে এগুলোকে ওয়াইন্ড আপ করে সাবমিট করে দাও, আচ্ছা। দেখা যাক, লেট হয়ে হয়ে যাক। হুম হুম তা আমিও ওয়াইন্ড আপ করে করে সাবমিট করছিলাম, সাবমিট করে দিলাম আস্তে আস্তে। আর এর মধ্যে কি হয়, কেন আরো তাড়াতাড়ি সাবমিট করি, হুম হুম আইআইটির এগুলো তখন তো সেকেন্ড জেনারেশন আইআইটি, হুম হুম নিউ আইআইটি গুলো তখন ফরমেটিভ ইয়ার্স, যখন হুম হুম আমি ধরো জয়েন করেছি 2016-এ, হুম হুম আর আইআইটির ওপর এস্টাবলিশ হয়েছে 2009, হুম তো 7 বছরের মধ্যে। হুম হুম তা তখন কি হয়, এই ফরমেটিভ ইয়ার্স গুলোয় অনেক ফ্যাকাল্টি লাগে, হুম কারণ শুধু যে একাডেমিক্স রিসার্চ সেই পোর্শন গুলোকেই স্ট্রেস দিতে হবে সেটা থাকে না হুম নতুন আইআইটি। হুম নতুন আইআইটি কি হয়, ধরো ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, তার ঠিক। জন্য একটা গ্রুপ অফ ফ্যাকাল্টি থাকে, হ্যাঁ, হুম যারা সেটাকে এই করবে, যারা কোঅর্ডিনেট করবে জিনিসটাকে, প্রফেসর ইনচার্জ থাকে তার জন্য, তারপর রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থাকে, কারিকুলাম, অনেক রকম আরো অ্যাডিশনাল কাজ হুম থাকে। হুম হুম। এবার আইআইটির একটা কি হয়, আইআইটি সিস্টেমে একটা কি হয়, লোক চাইলেই যে নিয়ে নেওয়া যায় সেটা হয় না, কারণ আচ্ছা। একটা পার্টিকুলার লেভেল অফ এক্সিলেন্সটা মেনটেন না করলে হুম হুম আইআইটি সিস্টেম কিন্তু সিস্টেমের যে কোয়ালিটিটা সেটা ড্রপ করে যাবে। আইআইটি সিস্টেমে এটা ওল্ড আইআইটি নিউ আইআইটি সব জায়গায় অলওয়েজ এটা হতে থাকে যে হুম হুম সবসময় চাহিদা থাকে লোকের, হুম হুম। কিন্তু চাইলেও নেওয়া যায় না। ঠিক। চাইলেও নেওয়া যায় না, খুব মানে খুব বেছে এই করে নিতে হয়। আচ্ছা তো তখন আচ্ছা। কি হলো, আইআইটির উপরে দুজন ইয়াং ফ্যাকাল্টি, হুম হুম ওনারা তখন একজন আইআইটি দিল্লিতে চলে যান, হুম একজন হুম। আইআইটি মাদ্রাসে চলে যান। আচ্ছা। তার ফলে কি হয়, হঠাৎ করে ফ্লুইড মেকানিক্স পড়ানোর জন্য কেউ থাকে না, আচ্ছা ফ্লুইড ডাইনামিক্স পড়াবার জন্য কেউ থাকে না, হঠাৎ আচ্ছা। করে একটা ভয়েড সৃষ্টি হুম হয়। হুম এমন
এমন নয় যে কেউ পড়াতে পারবে না হুম জিনিসটা, হুম সবাই হুম সবাই সব সাবজেক্টই মোটামুটি পড়াতে পারেন, হুম হুম। কিন্তু সার্টেনলি ফ্লুইড ডাইনামিক্সে কোনো লোক থাকে না। আচ্ছা। তা তখন কি হয়, তখন প্রফেসর দাস বলেন যে এরকম একটা এই হচ্ছে, তা তুমি কি একবার চেষ্টা করে দেখবে এখানে। হুম হুম। আমার ইচ্ছা ছিল আমি কোনো একটা ওল্ড আইআইটিতে ডাইরেক্টলি ট্রাই করবো, আচ্ছা। পোস্ট ডক করে। হুম হুম। ওল্ড আইআইটিতে সাধারণত কি হয়, ওল্ড আইআইটি চায় যে 3 বছর বাইরে থেকে রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করে, পোস্ট ডক এক্সপিরিয়েন্স গেইন করে তারপর ফ্যাকাল্টি হয়। হুম হুম। সাধারণত ডাইরেক্টলি নিতে চায় না, ওল্ড আইআইটি নিতে চায় না। আচ্ছা। তো আমি তখন ভেবে দেখলাম আইডিয়াটা বেশ ভালোই। হুম হুম আমায় বিদেশেও যেতে হচ্ছে না পোস্ট ডকের জন্য। হ্যাঁ, আমার যদি এখানে হয় কিছু একটা, হুম তা হুম। আমি ডাইরেক্টলি অ্যাজ আ ফ্যাকাল্টি জয়েন করতে পারি, তারপর আমি 3-4 বছর এক্সপিরিয়েন্স গেইন করে কোনো একটা ওল্ড আইআইটিতে শিফট করলাম। ঠিক। তা তখন ওইটার জন্য আরো তড়িঘড়ি করে সাবমিট করতে হয়, কারণ আচ্ছা। সাবমিট না করলে ডিগ্রি অ্যাওয়ার্ড না হলে তো জয়েন করা যায় না। হুম হুম হুম। সাবমিট করে তারপর আমি ওখানে, তখন যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন, হুম হুম তাকে আমার সিভিটা পাঠাই। হুম হুম। সিভিটা ডিসকাস হয়, তা তাদের তখন পছন্দ হয়, তা ইনভাইট করে আমাকে নভেম্বর নাগাদ, আচ্ছা। 2015 নভেম্বর হুম হুম। নাগাদ, যে তুমি এসো, তুমি এসে আমাদের কাছে একটা এরকম একটু টক দাও, ডিসকাস করো আমাদের সাথে, আচ্ছা। লেটাস ইন্টারাক্ট। আচ্ছা। তা আমি ডিসেম্বরে যাই, হুম হুম 2015 ডিসেম্বরে যাই, ইন্টারাক্ট করি সবার সাথে। তখন আমাদের আইআইটির ওপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 14 জন ফ্যাকাল্টি মেম্বার ছিল, আচ্ছা। আচ্ছা। জাস্ট 14 আর থাকার কথা 25 মতো। আচ্ছা। তা সেখানে যাই, 1 সপ্তাহ কাটাই, হুম সবার সঙ্গে আলাপ আলোচনা করি, হুম হুম। দুটো সেমিনার দিই, আচ্ছা। সবার বেশ পছন্দ হয়, এবং আমাকে তখন যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট ছিল না হুম হুম। কোনো, আমাকে তখন ওনারা রোলিং এই ভিজিটিং যে ফ্যাকাল্টির পোস্টটা সেটা অফার করে। আচ্ছা। অ্যাডভার্টাইজমেন্ট না থাকলে এবং কাউকে পছন্দ হয় তখন তাকে ভিজিটিং এ নেওয়া যায়। আচ্ছা। ইটস লাইক আ কন্ট্রাকচুয়াল হুম হুম ফ্যাকাল্টি, হুম। মানে অন্য টার্মস ইটস লাইক আ কন্ট্রাক্ট। আর তারপর যখন অ্যাড বেরোয় আবার জুন মাসে, তখন আমি অ্যাপিয়ার করি। হুম হুম। তো মোদ্দা কথাটা এই হচ্ছে যে এই 3.5 বছরে সাবমিট করার পেছনে এটা একটা বড় রিজন ছিল। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গল্পটা। আচ্ছা। কিন্তু যেমন আমি বললাম, তুমি যদি অনেক আইআইটি ফ্যাকাল্টি, আইআইএস ফ্যাকাল্টি প্রোফাইল দেখো, দেশে করেছেন বা বিদেশে করেছেন, অনেকেই কিন্তু 3, 3.5, 4 বছরের মধ্যে পিএইচডি, এমএস পিএইচডি ওয়াইন্ড আপ করেছে এরকম। আচ্ছা। আচ্ছা। ইট ইজ নট ভেরি ভেরি ইউনিক। আচ্ছা। আচ্ছা। এত সাবজেক্ট থাকতে ওয়াই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? হোয়াট ইন্সপায়ার্ড ইউ? আচ্ছা, এটার উত্তরটা এটাও বেশ ট্রিকি কোয়েশ্চেন একটা। এটাও বেশ ট্রিকি কোয়েশ্চেন। দেখো, আমাদের দেশে কি হয়, এভরিথিং ইজ বেসড অন এন্ট্রান্স। রাইট। এন্ট্রান্স এক্সাম। এবার আমরা অনেকেই এটার সমালোচনা করি, অনেক অনেক এডুকেশনাল রিফর্মার এটা সমালোচনা করেন, আইআইটি সিস্টেমের সমালোচনা হয়, এনআইটি সিস্টেমের সমালোচনা হয়, যে একদিনের একটা পরীক্ষা 3 ঘন্টা, তার উপর তুমি একটা মানুষের ভবিষ্যৎ হুম হুম নির্ণয় করছো, এটা তো ডাজন্ট সিম ফেয়ার। হুম। হ্যাঁ, ডাজন্ট সিম ফেয়ার। কিন্তু আবার অন দা আদার সাইড অফ দ্য কয়েন, দেশে 160 কোটি কাছাকাছি পপুলেশন, ঠিক। অ্যাসপিরেন্টস হচ্ছে প্রত্যেক বছর 15 লাখ 20 লাখ হুম। ছেলে মেয়ে। তুমি কি করে বাঁচবে? সেই। কি করে বাঁচবে মানে, অ্যাসপিরেন্টদের বাঁচতে গেলে তোমার একটা গোটা বছর চলে যাবে, ইন্টারভিউ করে, হুম হুম প্রপারলি হুম হুম। ইন্টারভিউ করে। ঠিক। হুম। কাজেই এন্ট্রান্স সিস্টেমটা হয়ে গেছে, ইট ইজ আ ক্রস দ্যাট উই হ্যাভ টু বেয়ার। রাইট। মানে ইট হ্যাজ বিকাম লাইক আ নেসেসারি ইভিল। হুম হুম হুম। আর মানে এটার থেকে বেরোনো চট করে আমাদের মতো এত পপুলার দেশে খুব মুশকিল, এত হুম পপুলেশন যে দেশে খুব হুম হুম মুশকিল। কাজেই যেমন বলেছিলাম, আইআইটি যেই তো ভালো হয়নি, হুম হুম। কারণ এন্ট্রান্সের একটা এই লাগে, এন্ট্রান্সের জন্য না আলাদা করে এন্ট্রান্সের প্রিপারেশন লাগে, বিশেষ করে এমসিকিউ হয়ে যাওয়ার পর আচ্ছা। থেকে। তুমি যদি একটা জিনিস ভালো করে জানো, উম, তুমি হয়তো মানে জিনিসটা দারুণ বোঝো, হুম হুম। কিন্তু তাও হয়তো তুমি গিয়ে এন্ট্রান্স ক্র্যাক করতে পারবে না। আচ্ছা। অথচ যে স্টুডেন্ট
হয়তো জিনিসটা অত ভালো করে ফান্ডামেন্টালি বোঝেনি, হুম হুম অথচ এন্ট্রান্সের প্রিপারেশনটা আছে হুম হুম চটচট করে রাইট আনসারটা খুঁজে নেওয়ার, হুম হুম। তাদের পক্ষে খুব সুবিধা হয়। এটা আরেকটা ক্রিটিসিজম, আচ্ছা। এটা আরেকটা হচ্ছে ক্রিটিসিজম হুম হুম যে আজকের দিনে এত যে কোচিং ইনস্টিটিউট, হুম হুম তারা কিন্তু তোমায় রাইট উত্তরটা খুঁজতে শেখায় না, হুম। তারা শেখায় রং গুলোকে এলিমিনেট করতে। দারুণ পয়েন্ট বলেছো। হ্যাঁ, কাজেই অ্যাপ্রিসিয়েটিং দ্য রাইট আনসার হুম। আর এলিমিনেটিং দ্য রং আনসার, এর মধ্যে কিন্তু আকাশ পার্থক্য পাতাল আছে। তফাৎ। তুমি একটা কিছু না জেনেও কিন্তু রং গুলোকে বের করতে পারো, হুম কিন্তু না জেনে কিন্তু কোনোদিন রাইটটাকেই করতে পারবে না। এটা একটা ক্রিটিসিজম, যেটা এটা আমার বক্তব্য হুম না, হুম হুম এটা অনেক বড় বড় এডুকেশনাল রিফর্মাররা, একাডেমিশিয়ান এরা বলে থাকে। হুম হুম হুম। এই যে কোচিং কোচিং ইনস্টিটিউটের যে মেনাসটা তৈরি হয়েছে আজকাল। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, হুম হুম তা আইআইটি যেহেতু আমি এন্ট্রান্সে কোনোদিন প্রিপারেশন নিইনি, গেছিলাম হুম হুম আইআইটি যেই ভালো হয়নি খুব একটা, হুম হুম এআইট্রিপলি মাঝারি হয়েছিল, হুম। ডাব্লিউবিজেইও মাঝারি হয়েছিল। আচ্ছা। তা কাউন্সেলিং এ ডাক পড়ে আমাদের এআইট্রিপলি থেকে, তখন শুধু এনআইটি গুলো হুম নিত, হুম হুম দুর্গাপুরে, এনআইটি দুর্গাপুরে। হুম। তখন ইনফ্যাক্ট মজার ঘটনা হচ্ছে, আমি জানতাম না যে এনআইটি গুলো কি জিনিস। আচ্ছা। মানে আমরা জানতাম যে রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, আরইসিস হুম আছে, হুম হুম কিন্তু সেগুলো যে 2002 সালে কনভার্ট হয়ে হুম গেছে হুম। সেটা ওয়াকিবহাল ছিলাম। আচ্ছা। হ্যাঁ, ওয়াকিবহাল ছিলাম। তা সেখানে যাওয়ার পর কাউন্সেলিং হয়, কাউন্সেলিং, অনলাইন কাউন্সেলিং এ বেশ কিছু এনআইটি তে সিট পাই আমি, হুম হুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হুম হুম ইত্যাদি ইত্যাদি। হুম কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমি অপশন ওয়ানে মেকানিক্যাল করেছিলাম। তার একটা আচ্ছা। কারণ আছে। উম, কারণটা হচ্ছে এই কাউন্সেলিং এ বেশ কিছুদিন আগে থেকে আমি ওই সিলেবাস গুলো দেখতাম, জাস্ট টাইম আচ্ছা। পাস আর ইঞ্জিনিয়ারিং তখন কি পড়ানো হয়, কেন পড়ানো হয়, উই হ্যাড নো ক্লু। আচ্ছা। সিলেবাস গুলো দেখতাম এরকম যে এই মেকানিক্যাল কারিকুলামে কি আছে, হুম হুম ইলেকট্রিক্যালে হুম কি আছে, কেমিক্যালে কি আছে ইত্যাদি। তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কারিকুলামটা এসেনশিয়ালি কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স ভাষা। হুম যেমন ধরো মেকানিক্স, হুম হুম মেকানিক্স পুরোটাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স হুম হুম ভাষা। ফ্লুইড ডায়নামিক্স, হুম হুম। সলিড মেকানিক্স, থার্মোডায়নামিক্স, এগুলো সবই একদম ক্লাসিক্যাল ফিজিক্সের পার্ট। আচ্ছা। কাজেই কারো যদি ক্লাসিক্যাল ফিজিক্সে বেশ ভালো ইন্টারেস্ট থাকে, হুম হুম। তার মোটামুটি ভালোই লাগবে, আচ্ছা। মন্দ লাগবে হুম না, খুব হুম একটা মন্দ লাগবে। তো অনেকটাই বেসড অন ক্লাসিক্যাল মেকানিক্যাল। আর ইলেকট্রিক্যালের সিলেবাসটা দেখলাম পুরোটাই ইলেকট্রোম্যাগনেটিজমের ওপরে, হুম হুম সেটাও মন্দ নয়, হুম সেটাও বেশ হুম ভালোই লাগতো। আর কেমিক্যালটা হচ্ছে একটু কেমিস্ট্রি ঘেঁষা, একটু ঘেঁষা, হুম বেশি হুম। নয়, এমন নয় যে কেমিস্ট্রি। ওটাতেও অনেকটা ফ্লুইড ডায়নামিক্স, থার্মোডায়নামিক্স লাগে, প্রচুর লাগে ইনফ্যাক্ট। ঠিক। তা সবকিছু এই করে উম, দেখলাম ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই ফার্স্ট দেওয়া যায়, আচ্ছা। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এইভাবে আচ্ছা। দিলাম। ইলেকট্রিক্যালটা কেন সেকেন্ডে দিয়েছি, তার কারণ হচ্ছে তখন অব্দি ইলেকট্রিক্যালে একটু সার্কিটে ঠিক কোন দিকে কারেন্টটা যাচ্ছে আচ্ছা। আর কোথায় কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, হ্যাঁ। তাই নিয়ে তখন একটা ধোঁয়াশা থাকতো মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন একটু ধোঁয়াশা থাকতো, হুম হ্যাঁ, হুম একটু একটু তাও ধোঁয়াশা থাকতো। কিন্তু সেই তুলনায় ধরো ক্লাসিক্যাল মেকানিক্সের যে সাবজেক্ট গুলো, হুম হুম ইলেকট্রোম্যাগনেটিজমও ক্লাসিক্যাল মেকানিক্সের সাবজেক্ট, হুম হুম কিন্তু অন্যগুলো যেগুলো মেকানিক্যাল সেগুলো আরেকটু বেশি ভালো লাগতো, হুম। কনফিডেন্স ছিলাম। তা ওই জন্য আর কিছু না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এই তিনটে পর্ব দিয়েছিলাম। আচ্ছা। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কোনো জায়গাতেই দিইনি, কারণ বাই দ্যাট টাইম বেশিরভাগ জায়গাতেই পড়ে গেছিল, হুম হুম। বেশিরভাগ জায়গাতেই পড়ে গেছিল। আর দু একটা যেসব জায়গায় ছিল সেগুলো বেশ দূরে বাড়ি থেকে। আচ্ছা তো আচ্ছা। আমার বাড়িতে কতটা দূরে যাওয়ার তখন প্ল্যান ছিল না। হুম হুম। তা এই তিনটেই দিয়েছিলাম, তা দেখলাম দুর্গাপুরে তিনটেই হয়েছে, তা মেকানিক্যালটাই ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তোমার যে পিএইচডি টপিক কিংবা এখন তোমার ল্যাবে তুমি যে ধরনের টপিক নিয়ে রিসার্চ চালিয়ে যাচ্ছ, যেরকম ধরো মাইক্রোফ্লুইডিক্স ইত্যাদি ইত্যাদি, আহ, তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটুখানি বলো,
যে আমি যদি একটা লেম্যান হই, আমি হুম। এটা পড়ে কি বুঝবো? আচ্ছা আচ্ছা, হুম, এটা একটা বেশ ভালো কোয়েশ্চেন, বেশ ভালো কোয়েশ্চেন, কিন্তু উম, হুম, তা আমি এটার উত্তরটা দেবো দুই পার্টে, হ্যাঁ, হুম, হুম, দুই পার্ট, পার্ট বি। পার্ট এটা হচ্ছে, আমি পার্ট বি তে দেবো হচ্ছে তুমি যদি লেম্যান হও, হুম, হুম, তার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সটা আমি তখন বলবো। আচ্ছা, কিন্তু পার্ট এ তে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে টার্মটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স, হুম, হুম, তা অনেকেরই ধারণা থাকে, এবং এটা শুধু যারা রিসার্চ করেন না তাদের নয়, হুম, যারা হুম, রিসার্চ করে অনেকেরই ধারণা থাকে হুম, যে হুম, রিসার্চ মানেই একটা প্র্যাকটিক্যাল ইউটিলিটি থাকতে হবে। হুম, 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 এই ধারণাটা সবার মধ্যে থাকে মোটামুটি, ঠিক থাকতে হবে। ঠিক, কিন্তু এটা কিন্তু খুব একটা ঠিক ধারণা নয়, হুম, খুব ঠিক ধারণা নয়। আচ্ছা, আমি এটা বলছি না যে অল রিসার্চ হ্যাজ টু বি ফিউটাইল, হুম, হুম, কোনো ইমিডিয়েট এই থাকবে না, কোনো ইমিডিয়েট ইউজ থাকবে না, তা হুম, নয়। হুম, কিন্তু সবকটারই যে থাকতে হবে এমনটাও নয়, আচ্ছা, এমনটাও নয়। কারণ দ্য মেন ফোকাস অফ রিসার্চ, একাডেমিক রিসার্চ, হুম, হুম, শুড বি প্রগ্রেস অফ নলেজ, প্রগ্রেস অফ নলেজ। তার থেকে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ কিছু কিছু কম্পোনেন্টের থেকে ইউটিলিটি বেরোয়। হুম, যেমন ধরো, মানে যেগুলো যেসব রিসার্চ ধরো পুরো পৃথিবীটাকে পাল্টে দিয়েছে, সেরকম রিসার্চ, হ্যাঁ, যেমন ধরো সরি, হুম, হুম, নিউটনের ক্যালকুলাস, বা সেই অ্যানেকডোট যেখানে নিউটন গাছের তলায় বই পড়ছেন, হুম, আপেলটা তার পাশে পড়ে, অ্যান্ড হি স্টার্ট থিঙ্কিং যে আপেলটা কেন এদিকে পড়লো, উপর দিকে কেন গেল, ঠিক, পড়লো কেন? অথবা ধরো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, হুম, ওনারা কিন্তু এগুলো কোনোদিনই এই ভেবে গবেষণাটা করেননি যে এটা কোন কাজে লাগবে। ঠিক, They were all trying to answer some fundamental questions of nature. হুম, এবং এটা আমার ব্যক্তিগত এই ধারণা, এবং অনেক বৈজ্ঞানিকদের সঙ্গে তুমি কথা বললে এটা শুনতে হুম, পারবে, হুম, যে the aim of a scientist should be that, to study the fundamental uh, behavior of nature itself. আচ্ছা, যে আমাদের চারিপাশের যে আমরা এটাকে দেখি, চারিপাশের যে রিয়ালিটি, যদি বলতো হুম, হুম, রিয়ালিটি হুম, থেকে হুম, দেখি, সেটা এরকম কেন, বুঝতে পেরেছি, অন্যরকম নয় কেন, হুম, এটা। তার মানে তুমি যেটা বলতে চাইছো বেসিক্যালি, মানে সবকিছুর যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকতেই হবে তার কোনো মানে নেই, ইন্ডাস্ট্রিয়াল থাকতে হবে এমন, বা ইমিডিয়েট থাকতে হবে সেটা না। সেটা না, যেমন ধরো যখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে গবেষণা শুরু হয় হুম, হুম, টুয়ার্ডস দ্য লেট এন্ড অফ 1800, হুম, আর 1900 এর পুরো প্রথম দিকটা একটা ঝড় ওঠে কোয়ান্টাম হুম, মেকানিক্স। হুম, একের পর এক আবিষ্কার এই হয়, একের হুম, পর হুম, এক ডিসকভারি হয়, আস্তে আস্তে অ্যাটমিক স্ট্রাকচার ডিসকভার করা হুম, হয়, হুম, ইলেকট্রনের হুম, নেচার ডিসকভার করা হয়, হুম, হুম, অ্যান্টি পার্টিকেলস আছে, পার্টিকেল থিওরি আসে, হুম, 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 স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স আসে। হুম, হুম, এগুলো কোনোটাই কিন্তু কেউই, ধরো বড় বড় নাম, অরবিন্দ শ্রোডিঞ্জার বা পল ডিরাক, হুম, হুম, বা এরা কেউই কখনো এইটা ভেবে করেননি যে এটা যে করছে এটা ইউজটা। ঠিক ঠিক, বা যখন ম্যাক্সওয়েল তার চারটে মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন প্রপোজ করেন, হুম, হুম, দ্য ফোর ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিজম, তিনি কিন্তু সেটা ভেবে করেননি যে এগুলো কোন কাজে লাগবে। ঠিক ঠিক, কি হয়েছে ডাউন দ্য লাইন, এগুলো এত প্রোফাউন্ড ডিসকভারি, হুম, ডাউন হুম, দ্য লাইন ঠিক এগুলো কাজে লেগে গেছে। আজকে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আমরা অনেক কিছুই ভাবতে পারি, হুম, ঠিক, আজ কোয়ান্টাম মেকানিক্স এর এইগুলো ছাড়া, আজকে ম্যাক্সওয়েল ইকুয়েশন ছাড়া আমরা বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসেস ডিজাইন করতে পারি। হুম, 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 আবার এমনও ডিসকভারি আছে যেগুলো সত্যি হয়তো কোনোদিন কোনো কাজে আসবে না। যেমন আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন, হুম, থিওরি অফ রিলেটিভিটি, হয়তো সত্যি আমাদের কোনো কাজে আসবে না, তুমি যদি ভেবে ঠিক দেখো থিওরি ঠিক, অফ রিলেটিভিটি কোনোদিনই আমাদের কাজে আসবে না। অথবা ধরো স্টিফেন হকিং এর হকিং রেডিয়েশনের থিওরি, হুম, যে একটা ব্ল্যাক হোল কি করে রেডিয়েট করে খুব আস্তে আস্তে, খুব ওভার লং পিরিয়ড অফ টাইম, হুম, আস্তে আস্তে মেবি 10 টু দি পাওয়ার 100 বিলিয়ন 100 ইয়ার্স,
হয়তো আমাদের কোন কাজে লাগবে, সেইটাই। কোন কাজে। কিন্তু তার মানে এই নয় দিস আর নট প্রোফাউন্ড ডিসকভারি। হ্যাঁ, তা এটাই আমি বলতে চাইছিলাম যে ইমিডিয়েট ইন্ডাস্ট্রিয়াল এই মাথায় রেখে হয়তো সায়েন্টিস্টের কাজ করার কোনো দরকার নেই। আচ্ছা। ইমিডিয়েট ব্রেক থ্রু যেগুলো সেগুলো তো ইন্ডাস্ট্রি করছে, হুম হুম আমাদের চেয়ে ভালো করছে। আমরা সায়েন্টিস্টরা যেটা করি তার চেয়ে ইন্ডাস্ট্রি অনেক ভালো করছে। হুম হুম হুম। কাজেই ইমিডিয়েট ব্রেক থ্রু, ইমিডিয়েট ইন্ডাস্ট্রিয়াল ব্রেক থ্রু মাথায় না রেখে সায়েন্টিস্ট কাজ করলেও সে এই পাবে, সে ভালো কাজ করতে পারে। ওয়েলকাম, যেমন হুম। অনেক অনেক রিসার্চাররা অ্যাপ্লাইড রিসার্চ, হ্যাঁ হ্যাঁ মোস্ট ওয়েলকাম, হ্যাঁ। উই অ্যাপ্রিসিয়েট দেম, হুম উই অ্যাপ্রিসিয়েট দেম। হুম। কিন্তু ইদানিং কালে অফেন দেখা যায় যে একটা সব কথা আছে যে যে কোনো গবেষকের কাজটাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকতে হবে, হুম। সেটা ঠিক নয়। সেটা ঠিক না। যিনি করছেন we are all supporting them, তারা করুক, তারা সত্যি ভালো কাজ করছে, কিন্তু যারা ফান্ডামেন্টাল কাজ করছে তাদেরও সাপোর্ট করা উচিত। সেই সেই নলে সেই। তো নলে তো পদার্থবিদ্যা, হুম ফিজিক্স, হুম। রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো উঠেই যাবে, এই সেই field গুলো সেই উঠেই যাবে। সেই সেই। আরেকটা এই হচ্ছে যে অনেক সময় মনে করে যারা ধরো ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। যে তাদের রিসার্চ ইন্ডাস্ট্রিয়াল হতেই হবে, হুম এমন কোনো লেখা নেই। হুম। আমরা অনেকেই বাই ট্রেনিং ইঞ্জিনিয়ার, রাইট। আমার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এ থাকতে পারে, বাট দ্যাট ডাজ নট ফোর্স মি টু পারসু রিসার্চ ইন ফিজিক্স বা কেমিস্ট্রি। সেই সেই সেই। রিসার্চ তো অনেকটা সাধনার মতো, হুম। অত্যন্ত একটা পার্সোনাল চয়েস। সেইটাই সেইটাই। আচ্ছা তুমি তো অনেকগুলো পেটেন্টস ফাইল করেছো বোধহয়, তো সেগুলো সম্পর্কে একটু বলো। হ্যাঁ, এগুলো আবার ওই মজার ব্যাপারই বেশ। হুম হুম আমি যেমন বললাম যে আমার বেশিরভাগ কাজটাই ফান্ডামেন্টাল, হুম। কাজেই এই পেটেন্ট গুলো হচ্ছে একেবারেই একাডেমিক পেটেন্ট। আচ্ছা। পেটেন্ট বলতে আমরা যা বুঝি সেই পেটেন্ট গুলো কাজে লাগে যখন ইন্ডাস্ট্রি সেটাকে কেনে বা সেটা থেকে একটা প্রোডাক্ট হয়। হুম হুম এই পেটেন্ট গুলোর পেছনে মজার গল্প আছে, সেটা হচ্ছে অনেক সময় কি হয় যে আইআইটিস, আইআইএসসি, এনআইটিস এরা বিশেষ কিছু ফান্ড পায় অনেক সময় টু ইমপ্রুভ দেয়ার রিসার্চ এই আউটপুট। তা তখন আইআইটিরা বলে যে যারা যারা ইচ্ছুক, যাদের কাছে ভালো ভালো কিছু এরকম আইডিয়া আছে, তারা চাইলে পেটেন্ট করতে পারে, আমরা আচ্ছা ফান্ডটা দেবো। এইগুলো সেরকমই, সেই সময় আচ্ছা আইআইটির উপর বেশ কিছু ফান্ড পেয়েছিল, আচ্ছা। তাই কিছু কিছু এরকম ফান্ডামেন্টাল কাজ করেছিলাম যেগুলোর হয়তো অ্যাপ্লাইড কিছু এই থাকতে পারে, হুম। সেগুলো আমরা পেটেন্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে কিন্তু তুমি, এগুলোর হ্যাঁ মানে তুমি বলছো যে এই মুহূর্তে তার কোনো হয়তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, তাই তো? আচ্ছা আচ্ছা কারণ ইন্ডাস্ট্রি আমাদের চেয়ে এগুলো অনেক ভালো পারে, অনেক অনেক গুণে ভালো পারে। আচ্ছা অ্যাকচুয়াল পেটেন্ট ইন্ডাস্ট্রিরা করে এবং তারা সেগুলো জেনারেলি বিক্রি করে না। আচ্ছা তারা পেটেন্ট করে তাদেরটা অ্যাজ ট্রেড সিক্রেট রেখে দেয়। তারা আচ্ছা। পেটেন্ট কেন করে? ধরো ইন্ডাস্ট্রি এক্সওয়াইজেড একটা জিনিস পেটেন্ট করলো, হুম হুম। যাতে তার রাইভাল কোম্পানি বা আদার কোম্পানি সেইটাকে নিজেদের বলে ইউজ না করতে, সেম রয়্যালটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় তো আমরা এটাও দেখি যে ইন্ডাস্ট্রি এই এডুকেশন ইনস্টিটিউটস গুলোর সাথে কোলাবোরেট করে, তো সেক্ষেত্রেও কি ব্যাপারটা একই রকম হয়? না, অনেকটা একটু আলাদা হয়। আচ্ছা। ইন্ডাস্ট্রি জেনারেলি কখন কোলাবোরেট করে, ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো একটা হুম স্টিল প্লান্ট, হুম হুম। স্টিল প্লান্ট ইন্ডাস্ট্রি পুরো জিনিসটা সেট করা আছে, হ্যাঁ হ্যাঁ। ইন্ডাস্ট্রির নিজস্ব সায়েন্টিস্ট আছে, ইঞ্জিনিয়ার্স আছে। হুম হুম হুম। এবার ধরো স্টিল প্লান্টে কোনো একটা কম্পোনেন্টে, ধরো বেসেমার কনভার্টারে, হুম হুম। বেসেমার কনভার্টারে কিছু একটা প্রবলেম দেখা দিল, যেটা হয়তো ভেতরে গিয়ে দেখা সম্ভব না, কারণ ভেতরে মোল্টেন স্টিল তৈরি হচ্ছে। আচ্ছা সেইখানে গিয়ে কি প্রবলেম হচ্ছে সেটা অপারেশনের সময় বোঝা সম্ভব নয়। তা তখন হয়তো ধরো সিমুলেশন চালাতে হলো, সেই সেই প্রসেসটা একটা সিমুলেশন চালাতে আচ্ছা হলো, এবং সিমুলেশন হয়তো ওদের এক্সপার্ট নেই। আচ্ছা। তখন ওরা কি করলো, ধরো কোনো একটা আইআইটি বা যে কোনো আইআইএসসি, এনআইটি, কোনো হুম সিমুলেশন এক্সপার্টের কাছে গিয়ে হুম তারা বললো যে আমাদের এরকম এরকম প্রবলেম হচ্ছে, হুম তা আপনি একটু এরকম একটা সিমুলেশন চালিয়ে হুম। একটু আমাদের বলুন যে কোথায় কি এই হচ্ছে। সে ধরো ফ্লুইড ডাইনামিক্স বা থার্মাল ট্রান্সপোর্টের উপর একটা সিমুলেশন চালিয়ে আচ্ছা তিনি দেখলেন যে এই জায়গাটা একটু বেশি টেম্পারেচার শুট আপ করছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা। আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হুম করতে পারে, ডিজাইনটা চেঞ্জ করতে পারে।
তা তখন কি করলো, তখন সেইটাকে অপটিমাইজ করার জন্য ইন্ডাস্ট্রি সেই প্রফেসরকে একটা প্রজেক্ট দেবে। আচ্ছা। সেই প্রফেসর হয়তো সেই প্রজেক্ট থেকে একজন স্টুডেন্টকে হায়ার করবে, সেই স্টুডেন্ট আর প্রফেসর মিলে তখন জিনিসটাকে সিমুলেট করে সলভ করে ইন্ডাস্ট্রিতে দেবে। তো এগুলো তখন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। হুম। এবং আচ্ছা তার থেকে যা পেটেন্ট আসে সেটা অনেক সময় ইন্ডাস্ট্রি ফার্স্ট হোল্ডার হয়, ডিপেন্ডিং অন দ্য টার্মস এন্ড আচ্ছা আচ্ছা। পেটেন্ট হোল্ডার হয়। হুম হুম বা অনেক সময় যেহেতু আইআইটি কে প্রজেক্ট দেওয়া হয়, আইআইটি জয়েন্ট হোল্ডার হুম হয় হুম এরকম। হুম হুম। আমরা সায়েন্টিস্ট কিন্তু কখনো হোল্ডার হই না। আচ্ছা যেমন আমার যে পেটেন্ট গুলো সেগুলো হোল্ডার, রাইট হোল্ডার কিন্তু আইআইটির ওপর আচ্ছা বা আইআইটি ম্যাড্রাস। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট ইনভেন্টর। ওকে ওকে। তা এই পেটেন্টটা যদি কোনোদিন কোথাও বিক্রি হয়, তাহলে একটা লার্জ চাঙ্ক অফ মানি সেটা আইআইটি থাকবে অ্যাজ হুম হুম হোল্ডার। হুম হুম। আমরা ইনভেন্টর হিসাবে আইআইটি পাবো। আচ্ছা আচ্ছা। তুমি তো বেশ কয়েক বছর হয়ে গেল এই প্রেমিয়ার ইনস্টিটিউটসগুলোর সঙ্গে যুক্ত। তো তুমি জাতীয় স্তরে এডুকেশন সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েক বছর তো হয়েই গেল, হুম সেই হুম 2008 থেকে। হুম। 2008 থেকে অ্যাজ আ স্টুডেন্ট আর তারপর অ্যাজ আ ফ্যাকাল্টি রাইট। অনেকদিনই হলো। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই দরকার। হুম হুম পরিবর্তন তো অবশ্যই দরকার। যেমন প্রথমে তো যেটা বলছিলাম যে আমাদের এন্ট্রান্স সিস্টেমটা হয়তো একটু ভেবে দেখা উচিত, হুম বিশেষ করে এই যে এমসিকিউ এর যে এত রমরমা, এমসিকিউ কোয়েশ্চেন্স এর এমসিকিউ এর টেস্টের এত রমরমা, হয়তো আগেকার মতো সাবজেক্টিভ পড়া যেত হয়তো হয়তো ভালো। আহ, এছাড়াও অনেক রকম চ্যালেঞ্জেস আছে এডুকেশন সিস্টেমে, সেটা স্টুডেন্ট এবং স্টুডেন্টের ফ্যামিলির দিক থেকেই আসে। আচ্ছা। যেটা যেমন ধরো আজকে সবাই ধরো সাডেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনে ছুটছে, হ্যাঁ সবাই কম্পিউটার সায়েন্টিস্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সবাই কম্পিউটার সায়েন্স। হ্যাঁ সেই। এবার আমার এখানে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে যে সবাই যদি কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যায়, হুম ধরা যাক হয়ে গেল, হুম তাহলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, হুম। টারবাইনটা চলছে, সেটাকে অপারেট, সেটার এক্সপার্ট কে? ঠিক ঠিক। অথবা এই যে এত বড় বড় ট্রান্সফরমার সিস্টেমস আছে, হুম 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 সেগুলোর জন্য স্পেশালি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দরকার, হুম হুম সেগুলো কে করবে? এবার এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে সবাই কেন ছুটছে এআই এর পেছনে? হুম এটা এটার একটা পার্সপেক্টিভ দেওয়া দরকার যে কেন ছুটছে। হুম তুমি যদি ভেবে দেখো, হুম হুম। ছোটার তো আর কোনো কারণ নেই এক্সেপ্ট ফর দ্য পে প্যাকেজ। অ্যাবসলিউটলি, আই ওয়াজ কামিং টু আর দিস। কোনো কারণ না। ঠিক হ্যাঁ, ঠিক। আমি তো আর কোনো কারণ না। একটা ধরো একটা 18 বছরের ছেলে বা মেয়ে যে হুম এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং একটা ইনস্টিটিউটে ঢুকছে, হুম যে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল নয়, হুম হুম তার কাছে কি কম্পিউটার সায়েন্স, কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, হুম হুম। তো সে কি দেখে ঢুকছে? সে পে প্যাকেজ দেখেই ঢুকছে। ঠিক। এবং এর পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে মিডিয়ার। হুম হুম। কারণ আইআইটি কিন্তু এইগুলো ডিসক্লোজ করে না। আচ্ছা। কোন বছর কে কত চাকরি পেয়েছে, বা কে হাইয়েস্ট প্যাকেজ পেয়েছে, হুম হুম কে লোয়েস্ট পেয়েছে, হুম কত হুম। অ্যাভারেজ, এগুলো কিন্তু আইআইটি কোনোদিন ডিসক্লোজ করে না। আচ্ছা এগুলো কিন্তু মিডিয়া বের করে নেয়, আচ্ছা লোকের সঙ্গে কথা বলে বলে বের আচ্ছা করে আচ্ছা নেয় আর আচ্ছা। মিডিয়া ডিসক্লোজ। তো আমাদের এটা তুমি অন্যরকম ধারণা অনেক ছিল। সময়, হুম। হ্যাঁ হ্যাঁ, আইআইটি কিন্তু কোনোদিন ডিসক্লোজ করে না। আচ্ছা। আইআইটি কোনোদিন ডিসক্লোজ করে না। আইআইটি বড়জোর বলতে পারে যে কজন প্লেসড হলো, কত পার্সেন্ট প্লেসড হলো, বাট দে উইল নেভার স্পিক অফ দ্য স্যালারি। কিন্তু তুমি যেমন বললে নিউজ পেপার পড়ে বা টিভি হুম দেখে, হুম হুম দ্য কমন ম্যান হুম। হ্যাজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কমন ম্যান ভাবছে যে আইআইটি এটাকে প্রমোট করছে, ঠিক। বা এনআইটি এটাকে প্রমোট হ্যাঁ করছে। হ্যাঁ। দ্বিতীয় দ্বিতীয় কিভাবে উম, জিনিসটা পোর্ট্রে করা হয় মিডিয়ায়, যে এই আইআইটিতে 2 কোটি টাকার প্যাকেজ দিচ্ছে। হুম। অফেন দেখা যায় 2 কোটি টাকার প্যাকেজ। ঠিক ঠিক। জিনিসটা কি বলা হয় না, সেটা হচ্ছে এই 2 কোটি টাকাটা যে প্যাকেজ দেওয়া হচ্ছে সেটা কোন কারেন্সিতে, হুম। তার পোস্টিংটা কোথায়, তার পোস্টিংটা কোথায়, এই 2 কোটি টাকাটা কি আদৌ তার স্যালারি নাকি কস্ট টু কোম্পানি?
আচ্ছা। এটা ভাবতে হবে। হুম, হুম, তুমি এই 2 কোটি টাকাটাকেই ইউএস ডলারে বা ইউরোতে কনভার্ট করে একটা খুব ধরো নিউ ইয়র্কের মতো একটা জায়গায় হুম, posting হচ্ছে। তখন কনভার্ট করে দেখবে ওটার অ্যাকচুয়ালি কোনো দাম নেই। সেই ঠিক ঠিক। এবং ওই 2 কোটি টাকাটা কিন্তু তার কস্ট কোম্পানি হুম, অনেক তার মধ্যে লুকোনো এই আছে, হুম, হুম, এই বোনাস সেই বোনাস তোমার অমুক তমুক হেনা তেনা প্রচুর ধরা আছে। হুম, কিন্তু এইগুলো তো ডিসক্লোজ হচ্ছে না। ঠিক। এবার কি হচ্ছে, যারা অ্যাসপিরেন্ট হুম, হুম, তারা এবং তাদের বাবা মারা বিশেষ হুম, করে হুম, এইটা দেখে কিন্তু এই হচ্ছে অ্যাট্রাক্টেড হচ্ছে দুটো। হুম, এবার এরা তারা এটাও ভাবছেন না যে এই 2 কোটি টাকার যে প্যাকেজটা, হুম, একটা আইআইটিতে ধরো 1000 থেকে 1600 জন প্রত্যেকটা ব্যাচে ঢুকে হুম, ওভারঅল, তার মধ্যে একজন পেয়েছে, তার মধ্যে একজন পেয়েছে। বাকিদের স্যালারি কিন্তু তুমি যদি অ্যাভারেজ ধরো 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ, which is not bad, হ্যাঁ হ্যাঁ, quite good, it's quite good. হুম, এবার ধরো একটা 18 বছরের ছেলে বা মেয়ে এটা দেখে আকৃষ্ট হতেই পারে হুম, যে আমিও খুব বড় লোক হবো। ঠিক। তখন কার রোলটা আসে? তাদের বাবা মায়ের। হুম, কিন্তু স্যাডলি আজকের দিনে কি হচ্ছে, বাবা মা কিন্তু তাকে বোঝাচ্ছে না যে টাকার পেছনে ছোটাটাই কিন্তু একমাত্র এই নয়, তারা কিন্তু আরো প্রেশার দিচ্ছে তার উপর ঠিক। যে আমাদেরও এরকম করতে হবে, হুম, আমাদেরও এরকম করতে হবে। এবং তার ফলে কি হচ্ছে, উম, তুমি দেখবে ধরো একটা স্টুডেন্টের কথা, সে যখন ধরো কম্পিউটার সায়েন্সটা পাচ্ছে না, হুম, তার কারণ ইটস অল বেসড অন র্যাঙ্ক না, হুম, হুম, পাচ্ছে না, সে হুম, হুম, কিন্তু ডে ওয়ান থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। ঠিক ঠিক কারণ সে জানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনোদিন 2 কোটি টাকার চাকরি কেউ দেবে না, ঠিক বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2 কোটি টাকার চাকরি দেবে না। ঠিক ঠিক। এবার সে কি করছে, সে যেই সিস্টেমে ঢুকছে, হুম, সে প্রথম দিন থেকে নিজের কারিকুলামটা ভুলে গিয়ে সে কম্পিউটার সায়েন্স, এআই এগুলোর অ্যাডিশনাল কোর্স করতে থাকে। ঠিক। তার মনে তখন কি চলছে যে কোনোভাবে আমি যদি এই কোর্সগুলো করে ওরকম একটা কোম্পানিতে বসতে পারি, একটা দারুণ 2 প্যাকেজ কোটি না পেতে হোক পারি। আমি হ্যাঁ 2 কোটি না হোক আমি 50 লাখ টাকা পেতে পারি। ঠিক কিন্তু ঠিক। সে সেটা বুঝছে না যে ফাইনালি তো কোম্পানি ডাকবে তোমার সিজিপিএটা দেখে তোমার, সেই সেই তুমি এই অ্যাডিশনাল কোর্সগুলো করতে গিয়ে তোমার নিজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেই যাই বলো তুমি, সেই। তুমি সেটা গ্রেড পয়েন্টটা আস্তে 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 কমিয়ে ফেলছো, তুমি হুম, কিছুই হুম, শিখছো না। এই ভিসিয়াস সার্কেলে তারা ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং হুম, দিনের শেষে ডিপ্রেসড হয়ে যাচ্ছে সেই। এবং আরো তার যা যা ইটস ভেরি ভেরি কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস হয়, তোমরা তো দেখছোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবং এইখানে যে বাবা মার যে রোলটা, তাকে বোঝানো যে হুম, ইট ইজ নট অ্যাবাউট দ্য মানি, হুম, নট অ্যাবাউট দ্য মানি, ঠিক। আচ্ছা, একাডেমিক এক্সিলেন্স আর growth and nurturing as a human being is much more important than money. সেই সেই সেইটা তারা বুঝছে না। সেই। তাহলে যদি এরকমই সিচুয়েশন হয়, এরকম যদি চিন্তা ভাবনা হয় মানুষের মধ্যে, তাহলে কিভাবে আমরা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ভিত্তিক চিন্তা ভাবনাকে লালন করতে পারি? মানে তুমি যেটা বললে এক্ষুনি যে মানে সবাই যদি এখন কি চাকরি পাবো, তার কত প্যাকেজ হবে, এই নিয়ে যদি আমরা ছোটবেলা থেকে বদার্ড হতে থাকি, তাহলে আমরা আহ, মানে কি করে এই রিসার্চ ভিত্তিক চিন্তা ভাবনা একটা মানুষের মাথার মধ্যে ঢোকাবো? আগে কি হতো, আগে এরকম এই যে আগেও ছিল এরকম যে রিসার্চ ভিত্তিক চিন্তা ভাবনা, গবেষণা করব, পয়সাটা অতটা বড় নয়, হুম, এরকম চিন্তা ভাবনা কিন্তু আগেও মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যেই থাকতো। ঠিক। তুমি যদি এখনকার আইআইটি যেগুলো একটু রিসার্চ ওরিয়েন্টেড, হুম, হুম, এনআইটিস গুলো আমি কেন বলছি না, এনআইটিস গুলো তো আরইসি ছিল এককালে, হুম, হুম, পিওরলি দে ওয়ার ফোকাসড অন টিচিং, আচ্ছা। এক্সিলেন্ট টিচিং, হুম, হুম, দুর্দান্ত আন্ডার গ্রাজুয়েট পড়ানো হতো, আমরা নিজেরাও দেখেছি সেটা, দুর্দান্ত আন্ডার হুম, গ্রাজুয়েট হুম, পড়ানো হতো। আই মানে আই স্টিল মেনটেন যে আইআইটি সিস্টেমে যেরকম ভাবে আন্ডার গ্রাজুয়েট পড়ানো হয়, হুম, উই ওয়ার টট ইন আ মাচ মাচ বেটার। আচ্ছা। শুনলে তো অবাক লাগে হুম, হুম, শুনতে, এনআইটিস বা যাদবপুর হুম, ইউনিভার্সিটি, হুম, হুম, শিবপুর,
বিশেষ করে বেঙ্গলের যে সিস্টেমটা, হুম। আইআইটির আন্ডার গ্রাজুয়েট ট্রেনিং এর চেয়ে কিন্তু মাচ রিগারাস এন্ড বেটার ট্রেনিং। আচ্ছা। কিন্তু আইআইটির কোথায় একটা সুবিধা, আইআইটির এক্সপোজারটা অনেক বেশি, হুম। আমাদের সেটা ছিল না। ঠিক। এক্সপোজার অনেকটা বেশি, কিন্তু হুম। রিগার অফ ট্রেনিং, রিগার অফ টিচিং ইজ ওয়ে অ্যাহেড। ল্যাব ওয়ার্ক, হুম হুম কোর্স হুম ওয়ার্ক ওয়ে অ্যাহেড। আমি জানি না এখনকার দিনে আছে কিনা, হুম বাট আই হোপ সো যে এখনো আছে। আহ, তা তাতে কি হতো, অনেক আইআইটি তুমি যদি পুরোনো প্রফেসরদের দেখো, আইআইসি পুরোনো প্রফেসরদের হুম দেখো, হুম। তাদের দেখবে দুর্দান্ত প্রোফাইল, যারা দেশে থেকে দেশের মধ্যে গবেষণা করেছেন বা হুম। বিদেশে গিয়ে পিএইচডি করেছেন, তারপর ঠিক। তারা দেশে ফিরে এসেছেন। হুম হুম তখনকার সেই অন্ধকার যুগে তারা দেশে ফিরে এসেছেন, হুম। ক্যালটেক থেকে এমআইটি থেকে পিএইচডি করে তারা দেশে ফিরে এসেছেন। ঠিক। যখন আইআইটি থেকে রিসার্চ করতেও আসতো না সেই সময়কার দিনে, তখন ওনারা বসে বসে ছোট 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 গবেষণার কাজ করেছেন। কাজে এরকম মানুষ চিরকালই আছে, একটু হুম। আপন ভোলা খ্যাপারে টাইপের। একটু একটু গবেষণা করতে হলে একটু তো স্বাভাবিকের থেকে মাথা ঠিক। ফুটটা বেশি ঢিলা হতে হবে। একটু সেরকমই ধারণা থাকে অন্যরকম, সবার। হ্যাঁ, একটু অন্যরকম আউটলুক করতে হবে। আমি যেটা একটু আগেই বলছিলাম হুম। তোমায়, যে there should be a hunger inside to question the fundamental laws of nature, যে নেচার কেন এইভাবে বিহেভ করে। ঠিক। হ্যাঁ, যেভাবেই হোক একটা সিস্টেম আমি দেখলাম যে এইভাবে বিহেভ করছে, কেন, সেই জিজ্ঞাসাটা না থাকলে রিসার্চার হওয়া যাবে না। হ্যাঁ, ঠিক। সেটা দিনে দিনে কমে আসছে, হুম। সেটা দিনে দিনে কমে আসছে। কিন্তু তাও আমরা চেষ্টা করি যে কিছু কিছু স্টুডেন্ট যারা আসে তাদের মধ্যে ওই স্পার্কটা থাকে, ঠিক। থাকে কিছু না কিছু থাকে। হুম হুম। ধরো 200 জনের ব্যাচে 4-5টা ছেলে মেয়ে থাকবেই। আচ্ছা। তা আমি আস্তে আস্তে কি করি, আমি ওরকম যখন ভালো স্টুডেন্ট দেখি আন্ডার গ্রাজুয়েট ক্লাসে, হুম হুম। আমি করি বা অনেক সময় অনেক আরো প্রফেসররাও করেন, আমি তাদেরকে বলি যে তুমি কি এরকম রিসার্চ নিয়ে ট্রেন হতে ইন্টারেস্টেড আমাদের ল্যাবে। হুম। এরকম 2-3 বছর তাদের আমি থার্ড ইয়ারে বলি, আচ্ছা। তাদের থার্ড ইয়ার। ধরো কেউ যদি বিটেক ডিগ্রি থাকে, হুম 4 বছরের ডিগ্রি, হুম তার থার্ড ইয়ারে প্রথমে আমি তাদের বলি, তার তখন 2 বছর থাকছে রিসার্চ করার, হুম হুম থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। বা কেউ যদি ধরো ডুয়াল ডিগ্রি থাকে, হুম বিটেক এমটেক দুটোই করবে, হুম হুম। তাদের আমি থার্ড ইয়ার প্রথমে বলি, তার তখন 3 বছর থাকে। আচ্ছা। তাই এরকম অনেক স্টুডেন্টই না এসছে আমার কাছে, এবং তারা আচ্ছা। রীতিমতো ভালো ভালো কাজ করেছে, আচ্ছা। রীতিমতো ভালো ভালো কাজ করেছে। হুম হুম এবং আমার এরকম 2-3 জন স্টুডেন্ট আছে যারা আইআইটি গ্রাজুয়েট, হুম হুম ইউজি পিজি করেছে, হুম হুম। তারা আমার কাছে পিএইচডি করছে এখন। আচ্ছা। জেনারেলি দেখা যায় আচ্ছা। তারা পিএইচডি, তারা চাইলেই বিদেশে যেতে পারতো, হুম হুম পিএইচডি করতে পারতো, তারা করছে। বা অনেকে গেছে আমার রেকমেন্ডেশন নিয়ে বিদেশে পিএইচডি করছে। হুম হুম তা আছে, এখনো এরকম আছে, হুম কমে হুম গেছে, সংখ্যাটা অনেক কমে গেছে, কিন্তু আছে। হুম হুম। ওইটাই যেটা বলে, ছোট থেকে একটু মগজ ধোলাই করলে হয়ে যায়। সেই সেই। তাদেরকে, তারা যে রিসার্চের জন্য বিল্ড, তাদেরকে বোঝাতে হবে জিনিসটা, ঠিক এবং ঠিক। তাদেরকে ওই আনন্দটা দিতে হবে, ল্যাবের আনন্দটা দিতে হবে, যে গবেষণা কি জিনিস, ল্যাবে বসে কাজ করা কি জিনিস। সেই আনন্দটা পেলেই তারা তখন আস্তে আস্তে ঠিক মোড় হয়ে যায়। ঠিক ঠিক। আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো একটা ভাস্ট সাবজেক্ট। তো এর মধ্যে তুমি আগামী দিনে কোথায় অপরচুনিটিস দেখতে পাও, কিংবা কোনো এরকম বিষয় নিয়েও বলতে পারো যেখানে তুমি মনে করো যে এই সব জায়গায় চ্যালেঞ্জেস আছে, এই সব জিনিসগুলো নিয়ে আমরা রিসার্চ করতে পারি আগামী দিনে। তো এই একটা পার্সপেক্টিভ দাও। দেখো আমি যেরকম বলছিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু ডাইরেক্ট ডেরিভেটিভ অফ ক্লাসিক্যাল ফিজিক্স, হুম হুম এটার যে স্পেকট্রামটা না প্রচন্ড ওয়াইড, হুম প্রচন্ড ওয়াইড হুম স্পেকট্রাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, যার জন্য কারিকুলামটাও খুব রিগার্স, প্রচুর জিনিস পাওয়া হয়। হুম হুম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3টে মেজর সাব ডিভিশন আছে। আচ্ছা। একটা হচ্ছে ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্সেস, হুম হুম একটা হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, হুম আরেকটা হুম। হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আচ্ছা। এবার ধরো ম্যানুফ্যাকচারিং সায়েন্সেস হচ্ছে এমন একটা জায়গা যেটা বন্ধ করে দিলে পৃথিবীটা অচল হয়ে যাবে। ঠিক। কারণ ম্যানুফ্যাকচারিং ছাড়া কোনো জিনিসই আমরা কল্পনা করতে পারবো না আজকের দিনে। তুমি ঠিক। ধরো ফ্রম হিউজ সিস্টেমস লাইক এরোপ্লেন, হুম হুম সেটাও ম্যানুফ্যাকচারিং হচ্ছে ডিফারেন্ট মেথড দিয়ে, হুম টু ভেরি স্মল সিস্টেমস লাইক তোমার ল্যাপটপ বা মোবাইলের যে মাইক্রোপ্রসেসরটা, হুম অলদো সেটা ইলেকট্রনিক সিস্টেম
governed by computer architecture, হুম হুম জিনিসটা তো ম্যানুফ্যাকচার করতে হচ্ছে আগে। ঠিক তারপর না হয় ইলেকট্রিক্যাল হুম পাওয়ারে হুম চলছে। তা আমি অন্য দুটোকে বাদ দিলাম, থার্মোফ্লুইড সায়েন্স যেটা আমার ডোমেন, হুম হুম আর সলিড মেকানিক্স এন্ড ডিজাইন আমি বাদ দিলাম ওই দুটোকে। আচ্ছা তুমি যদি ম্যানুফ্যাকচারিংটা সরিয়ে দাও, হুম হুম পৃথিবীটা এমনি অচল হয়ে গেলো, মানব সভ্যতা অচল হয়ে হ্যাঁ, সে একদম মানুষ কিছু করছে না। কাজেই তুমি বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। হুম এবং ম্যানুফ্যাকচারিং এ অলওয়েজ কিছু না কিছু এই হতেই থাকে, ইনোভেশন হতেই থাকে। ঠিক কাজেই ম্যানুফ্যাকচারিং এ প্রচুর স্কোপ। আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে কমপ্লিটলি একটা অ্যাপ্লাইড এরিয়া। হুম তো কারো যদি ইচ্ছা হয় অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি অ্যাপ্লাইড রিসার্চ করবো, সে হুম অলওয়েজ ম্যানুফ্যাকচারিং এ করতে পারে। হুম তা ওখানে আমি প্রচুর স্কোপ দেখি। আমার ম্যানুফ্যাকচারিং থেকেই যাবে, যতদিন মানব সভ্যতা আছে ম্যানুফ্যাকচারিং থাকবে। হুম হ্যাঁ, ওটা যাবে না কোনোদিন। ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং থাকবে। হুম তুমি কি বানাবে না, হুম কোন জিনিসটা বানাবে। হুম ঠিক মানে ধরো মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলছে, হুম হুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তার কম্পিউটার সিস্টেম লাগে। অ্যাবসলিউটলি সেটা ম্যানুফ্যাকচারিং করতে হবে একটা মেকানিক্যাল সিস্টেম দিয়ে। হুম হুম আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ধরো আমি আসবো হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স। আমি আগে এই দুটো বলে নিই, হুম তারপর আমি হুম নিজের ডোমেনটা হুম আসবো। অ্যাপ্লাইড মেকানিক্স এন্ড ডিজাইন। হুম অ্যাপ্লাইড মেকানিক্স এন্ড ডিজাইনটায় কিন্তু অনেকটাই হচ্ছে ফান্ডামেন্টাল কাজ হয়, আচ্ছা ফান্ডামেন্টাল কাজ। আচ্ছা ক্লাসিক্যাল মেকানিক্স এর কোর পার্ট, কিন্তু ডিজাইনটাই আবার যেমন বললাম ডিজাইন হয়, সেই ডিজাইনটা কিন্তু আবার সেই ম্যানুফ্যাকচারিং এর কাজে লাগে। হুম তো কাজে অ্যাপ্লাইড মেকানিক্স ধরো জিনিসটা প্রচুর স্যাচুরেটেড হয়ে গেছে। হুম হুম ক্লাসিক্যাল মেকানিক্স আজ থেকে 300-400 বছর আগে থেকে লোকে পড়াশোনা করছে, হুম হুম সেই অঙ্ক নিয়ে ঘাটছে, সেই ফিজিক্স নিয়ে ঘাটছে, হুম কিন্তু তাও প্রচুর স্কোপ থেকে যায়। নানান ধরনের ইনোভেশনের প্রচুর স্কোপ থেকে যায়। হুম থিওরিটিক্যাল জিনিস থেকে কি করে নতুন নতুন এই বানানো যায়, নতুন নতুন ডিভাইসেস বানানো যায়, থেকেই যায়। ঠিক ফ্লুইড ডায়নামিক্স আর থার্মাল সায়েন্সে এটাও অনেকটাই একটা ক্লাসিক্যাল, এই হুম ক্লাসিক্যাল ডোমেন, হুম কিন্তু এরও প্রচুর অ্যাপ্লিকেশন। যেমন ধরো এই যে আমাদের বাড়িতে পাওয়ার আছে, পাওয়ার প্ল্যান্ট, হুম পাওয়ার প্ল্যান্ট পুরো দাঁড়িয়ে আছে থার্মোডাইনামিক্স। হুম একটা টিপিক্যাল এক্সাম্পল অফ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে প্রপার এক্সাম্পল অফ মেকানিক্যাল অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক্যাল। হুম জেনারেটর অব্দি আসার আগে পুরোটাই মেকানিক্যাল। জেনারেটরটা একটা মেকানিক্যাল সিস্টেম, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে, which is also important in power plant. তারপর ধরো যে কোনো ধরনের এয়ারক্রাফট, হুম একটা এয়ারক্রাফট ডিজাইনের পেছনে প্রচুর ফ্লুইড ডায়নামিক্স লাগে। ওরকম একটা ভারী জিনিসকে ওড়ানো, বুঝতেই পারছো, ঠিক প্রচুর ফ্লুইড ডায়নামিক্স। আমি ওটার ডিটেলসে যাব না, হুম কারণ হুম এটা একটা সিম্পল পডকাস্ট। হুম হুম কিন্তু জাস্ট ভেবে দেখো, ওরকম হাজার হাজার টনের একটা জিনিস বাতাসে উঠছে পাখি, ঠিক তার জন্য কতটা ফ্লুইড মেকানিক্স লাগে। ঠিক এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এরকম ইনোভেশন হয়েই যাচ্ছে। হুম হুম কাজেই এমন নয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা হতেই থাকবে। হুম কিন্তু ওই যে আমরা নার্চার করতে পারছি না জিনিসটা, ছেলে মেয়েদের বোঝাতে পারছি না যে এই জিনিসগুলো এভারগ্রিন, এগুলো থাকবে। আর থাকবে সবাই তো কম্পিউটার সায়েন্স করলে হবে না, সেইটাই এইগুলোকে কে চালাবে, এগুলোকে কে চালাবে। সেই তবে আশা করি আগামী দিনে আস্তে আস্তে মানুষ আরো এই করবে, জিনিসটা বুঝবে। কিন্তু চেঞ্জেস আসছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চেঞ্জেস আসছে। যেমন ধরো এখন ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম হুম আসছে, রোবট দিয়ে ম্যানুফ্যাকচার হুম করছে হুম জিনিসপত্র। আগে মানুষ যেটা ঝালাই করছিল, ওয়েল্ডিং করছিল, হুম হুম এখন রোবোটিক সিস্টেম ঝালাই করছে। এটাকে বোধহয় রোবোটিক সিস্টেমটা একটু একটা ভাষা দিয়ে বলে ইন্ডাস্ট্রি 4.0, তাই না? ইন্ডাস্ট্রি 4.0 এক ধরনের, এটাই হ্যাঁ একটা সাইবার ফিজিক্যাল হুম হুম স্পেসে জিনিসটা করা হয়, হুম ইন্ডাস্ট্রি 4.0। রোবটটা একটা মেকানিক্যাল সিস্টেম which is guided by a computer architecture system, হুম হুম যেখানে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগাতে পারো। হুম হুম ধরো ওয়েল্ডিং করলো একটা রোবট একটা জায়গায়, একটা কম্পোনেন্টে হুম হুম দেখলো এক জায়গায় ভুল হয়ে গেছে, হুম তার ক্যামেরা সিস্টেম দিয়ে সে সেই ভুলটাকে দেখে নিজেকে নিজের মতো রেকটিফাই করবে। আমরা যেরকম করেছি, হুম হুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নাথিং বাট ট্রাইং টু এমিউলেট রিয়েল ইন্টেলিজেন্স। রাইট একটা মানুষ যেরকম করে ভাবে, কম্পিউটারকে সেইভাবে ভাবতে শেখানো। হুম
তো সেগুলো আস্তে আস্তে ইন্টিগ্রেট হচ্ছে, ইলেকট্রনিক্স আসছে মেকানিক্যালের মধ্যে, হুম মেকাট্রনিক্স হিসাবে। হুম হুম তারপরে এই যে ধরো মাইক্রোফ্লুইডিক্স এর কাজগুলো আমরা বলছি, হুম এর হুম মধ্যে প্রচুর বায়োলজি এই আছে, হুম হুম বায়োলজি লুকিয়ে থাকে যে হুম হুম ছোট ছোট ডিভাইস দিয়ে কি করে ব্লাড টেস্ট করা যায়, হুম হুম ইউরিন টেস্ট করা যায়। হুম যেমন একটা খুব আহ, ভালো এক্সাম্পল অফ মাইক্রোফ্লুইডিক ডিভাইস যেটা অনেক দিন থেকে আছে, সেটা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট। হুম তাতে তুমি দু ফোঁটা ইউরিন ফেলে হুম একটা পেপার স্ট্রিপের মধ্যে দিয়ে বলে দিতে পারছো যে কি হচ্ছে। হুম ইট ইজ আ মাইক্রোফ্লুইডিক ডিভাইস, অথচ কতদিন আগে থেকে আছে। সেই ইট ইজ মাইক্রোফ্লুইডিক ডিভাইস। হুম পেপারের মধ্যে দিয়ে ক্যাপিলারি ট্রান্সপোর্ট হচ্ছে, দুটো রিএজেন্ট আছে, দুটো রিএজেন্টের সঙ্গে ইউরিনটা রিঅ্যাক্ট করে তোমায় বলে দিচ্ছে। ইট ইজ ঠিক মাইক্রোফ্লুইডিক। হুম হুম অথচ সাচ বেশ মানে প্রায় বছর 30 হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এগুলো আছে মার্কেটে। সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইভলভ করছে হুম এবং হুম নানা রকম ফিল্ডের সাথে জুড়ে যাচ্ছে। যেহেতু এটা একটা ভাস্ট ফিল্ড, হুম ইট ইজ ভেরি ইজি টু ইন্টিগ্রেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এনি আদার ফর্ম অফ। ঠিক কাজেই আমার মনে হয় না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুম কোনো রকম উধাও হয়ে যাবে। হুম থাকবে, যত এর মানব সভ্যতা আছে থাকবে, জাস্ট ইভলভ করবে, ঠিক জাস্ট ইভলভ। ঠিক আমরা প্রায় মেকানিক্যাল হুম ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা by training, by the rigor of the curriculum that they go through, হুম এত জিনিসে এক্সপোজড হয়, হুম it is very easy for mechanical engineers and researchers uh, to acclimatize themselves to new and newer horizons. রাইট রাইট আমরা পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে এই পডকাস্ট আমরা শেষ করব তোমাকে তো একদিকে পড়াতে হয়, একদিকে রিসার্চ চালিয়ে যেতে হয়, আর তার সাথে কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিসও থাকে, সেগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করো? আহ, এটা আমার পার্সোনাল একটা ভিউ পয়েন্ট যে ফর এনি পার্সন যে ডেডিকেটেড রিসার্চার, যে ডেডিকেটেড গবেষক, তার টিপিক্যাল পার্সেন্টেজ হওয়া উচিত এরকম যে 45 to 50% তার ডিভোট করা উচিত রিসার্চে অফ দ্য টাইম। হুম হুম অ্যারাউন্ড 35 to 40% হচ্ছে টিচিং এ। হুম কারণ টিচিং তুমি যতক্ষণ না করবে ভালো করে, তুমি নিজেকে সেই জিনিসগুলো শেখাতে পারবে না। হুম তুমি যতই বই পড়ো যাই করো, তুমি যখন একটা জিনিস পড়াও হুম সব জিনিস ক্লিয়ার হয়ে যায়। হুম হুম তো এটা একটা ওয়েল নন সেইং আছে যে ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার আ সাবজেক্ট, হুম টিচ ইট। রাইট পড়াতে শুরু করো সেটা। রাইট এমনি 2-3 বার পড়ালে দেখবি এমনি আস্তে আস্তে জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যায়, তুমি ভাবতে শিখবে এটা কেন এটা কেন। আর রিমেনিং ধরো 10% যেটা পড়ে গেলো, 10-15% শুড বি অ্যাডমিনিস্ট্রেটিভ। কিন্তু অনেক সময় কি হয়, একটু অ্যাডমিন লোড বেড়ে যায় অনেক সময়, নানা রকম এই থাকে, কিন্তু সেটা ম্যানেজ করে নেওয়া যায়। ইট শুড নট গো মোর দ্যান 20%। আচ্ছা 20% এর বেশি গেলে ইউ আর কম্প্রোমাইজিং অন ইউর রিসার্চ অ্যান্ড অন ইউর টিচিং। আচ্ছা আচ্ছা কারণ এর শেষে তো প্রফেসর আর সাপোজ টু ডু রিসার্চ অ্যান্ড টিচিং। সেই অ্যাডমিনটা হচ্ছে একটা অ্যাডিশনাল ওয়ার্ক, হুম অ্যাডিশনাল। হুম তো শুড নট বি অ্যালাউড টু গো বিয়ন্ড 20%। যদি চলে যায়, অনেক সময় তো টাইম টু টাইম একটু এই হয়, হুম টাইম হুম টু টাইম লোড পড়ে, হুম হুম অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ওটাকে ভালোভাবে শেষ করে দিয়ে আগেন গেট ব্যাক টু। আচ্ছা আচ্ছা আহ, কাজে যেরকম বলছি, হুম হুম হ্যাঁ, যে 50%, 45 to 50% তো রিসার্চেই যায়। আমি একটা বড় গ্রুপ লিড করি, আচ্ছা খুব বড় আবার সামলানো, খুব বড় সামলানো মুশকিল। হুম তো হুম হুম, আই অলওয়েজ ট্রাই টু কিপ approximately 8 to 9 cases আচ্ছা ল্যাবে। আচ্ছা ধরো তার সাথে আরো 5-6 জন এমটেক স্টুডেন্ট হুম থাকে হুম যারা রিসার্চ করছে, হুম আরো 4-5 জন বিটেক স্টুডেন্ট থাকে। হুম হুম তো এরকম একটা গ্রুপ ম্যানেজ করা সম্ভব অলওয়েজ। এদেরকে ম্যানেজ করা, আর সাথে সাথে নিজের রিসার্চও কিছু কিছু করি, কারণ নাহলে কি হয়, ম্যানেজার হয়ে যাবে। সেই ম্যানেজার সেই ওদের রিসার্চ ওরা করছে, আমি হেল্প করছি, পেপার লেখা হচ্ছে একসাথে, আই অ্যাম অ্যান অথর ইন দ্যাট, আমি হুম পুরো হুম সাজিয়ে দিচ্ছি, জিনিসটা বলে দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এভরিথিং। হুম কিন্তু দিনের শেষে আমিও তো রিসার্চার, হুম কাজেই চেষ্টা করি যে বছরে অন্তত 2 বা 3টে কাজ নিজের নিজের থেকে করা, হুম অ্যাপার্ট ফ্রম হুম অ্যাপার্ট ফ্রম দে।
আহ, অসংখ্য ধন্যবাদ পূর্বারুণ। তোমার সাথে বহুদিন পরে কথা হলো এবং এত কিছু জানতে পারলাম আমরা। আশা করি দর্শকরাও অনেক উপকৃত হবেন এই পডকাস্ট দেখে। আশা করি তুমিও অনেক এনজয় করেছো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো তোমার নিশ্চয়ই সাথে। নিশ্চয়ই আর অনেক বছর পর। নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থেকো পূর্বারুণ, ভালো থ্যাংক থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাংক ইউ ভেরি মাচ এই অসংখ্য ধন্যবাদ। সুন্দর পডকাস্টের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। বাই। আপনাদের যদি এই পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর দৃষ্টিকোণ ও পার্সপেক্টিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।